আচ্ছা, আমরা আজকে দেখবো ওয়েবসাইট নেভিগেশন কিভাবে ক্রিয়েট করতে পারি। অনেকে মেনু বারও বলতে পারেন, ওইটাকে মেনু বার নেভিগেশন যেটাই বলেন ওইটাই দেখবো আজকে আমরা। তো নেভিগেশনের ক্ষেত্রে প্রথমে আমরা যে ট্যাগটা দিব HTML সিমেন্ট্রিক এলিমেন্ট, যে ন্যাবটা হচ্ছে HTML5 এর সিমেন্ট্রিক এলিমেন্ট। আমরা সিমেন্ট্রিক এলিমেন্টটা প্রথমে নিয়ে নিলাম। দেন আমরা নেভিগেশনগুলো বা মেনু বার, যে মেনু আইটেমগুলা লিস্ট আকারে থাকবে, তাই না? তো লিস্ট আকারে থাকবে যেহেতু আমরা ইউএল এলআই মাধ্যমে করে নিতে পারি। যে ইউএল এলআই, ওইখানে একটা শর্টকাট দেখেন। আমি এখানে কয়বার কি করলাম, প্রথমে নেভিগেশন দিলাম, তারপরে ইউএল এলআই। তো আমরা একটু শর্টকাট জেনে নেই যে আমরা যদি কি করি, নেভ তারপরে রাইট অ্যাঙ্গেল দেই, তারপরে ইউএল দেই, তারপর রাইট অ্যাঙ্গেল এলআই, দেন যদি আমরা ট্যাব প্রেস করি, দেখেন সবগুলো একসাথে হয়ে গেছে। ন্যাব, তার ভিতরে কি ইউএল আসছে, ইউএল এর ভিতরে এলআইটা আসছে। এখন যদি আমরা এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিতে চাই, তো আমরা এ দিব, দেন ট্যাব প্রেস করব। তো আমরা অ্যাঙ্কর ট্যাগ কেন নিব? অ্যাঙ্কর ট্যাগ নিব আমরা জানি যে মেনু আইটেমগুলা সবসময় কি থাকে, লিঙ্ক আপ করা থাকে, হাইপার লিঙ্ক করা থাকে। একটা আইটেমে ক্লিক করলে বা একটা মেনুতে ক্লিক করলে কি যায়, অন্য একটা পেজে রিডাইরেক্ট হয়ে যায়, তাই না? তো ওই যে হাইপার লিঙ্কের ব্যাপারটা আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কি করব, ফিক্স করব। তো আমরা ওইখানে জাস্ট একটা হ্যাশ সাইন দিয়ে রাখলাম। প্রথমে ন্যাব নিলাম, তারপরে ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ, রাইট? এখন আমরা ধরেন আমরা কি নেব, যে হোম, তারপরে কন্ট্রোল ডি। দেখেন আমরা এলআই সহ কি করতেছি, কন্ট্রোল শিফট ডি। আইটেমগুলো কি হবে, ডুপ্লিকেট হবে, কিন্তু ইউএল দেখেন একটাই আছে, কিন্তু এলআই ডুপ্লিকেট হচ্ছে। মনে থাকে যায় অনেকে হয়তো এলআই না করে শুধু অ্যাঙ্করটাকে ডুপ্লিকেট করবে, এটা করা যাবে না। ইউএল একটা থাকবে, ন্যাব একটা থাকবে, কিন্তু এলআই অনেকগুলা থাকবে, যেহেতু লিস্ট। বুঝি নাই। হ্যাঁ, প্লাগইন দেওয়া লাগবে। একটু আগে বললাম যেটা, ওই যে রুমান স্ক্রিন শেয়ার করে যেটা দেখাইছেন ওইটা করতে হবে, তো এটা না করলে হবে না। হোম, অ্যাবাউট, তারপরে কন্ট্রোল শিফট ডি দিলাম, দেন সার্ভিস, আর তারপর আরেকটা আইটেম নেই আমরা, কন্ট্রোল শিফট ডি সাবলাইম। আচ্ছা, সাবলাইমে যেটা করতে হবে, কন্ট্রোল শিফট ডি প্রেস করতে হবে। সার্ভিস, তারপরে ধরেন টেস্টিমোনিয়াল দিলাম, টেস্টিমোনিয়াল, তারপরে আরেকটা আইটেম নেই, যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আজ নিতে পারি, কন্ট্যাক্ট আজ, অথবা শুধু কন্ট্যাক্টই রাখলাম। তারপর আরেকটা নেই কন্ট্যাক্টের আগে, যে নিউজ অথবা ব্লগ, এগুলোই রাখি। অনেকগুলো নেওয়া যাবে, তো নিলে আমরা এগুলোই রাখি। কয়টা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আইটেম রাখলাম নেভিগেশনে। এবার যদি আমরা একটু আউটপুট দেখি, রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার, দেখেন আউটপুটে কি আসছে। ওদের মেনু আইটেমগুলো একদম সিম্পলি চলে আসছে, যেভাবে লিস্ট আমরা দেখছিলাম, আমরা ইউএলএলআই যখন শিখছিলাম তখন ইউএলএলআই দিয়ে যেভাবে আসে ওইভাবে আসছে, কিন্তু ওইখানে এক্সট্রা একটা কি, মানে সবগুলা লিঙ্ক আপ করা। আমরা যেহেতু অ্যাঙ্করটেক ইউজ করছি, অ্যাঙ্করটেক ইউজ করার ফলে যেটা হয়েছে, সবগুলা কি হয়ে গেছে, ক্লিকেবল হয়ে গেছে। তো এখন আমরা ওইটাকে কি করব, আমরা আমাদের মতো করে স্টাইল করে নেব। নেভিগেশন কিভাবে থাকে সাধারণত, আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন W3 স্কুলেই যাই, হইলো। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? নেটওয়ার্ক ঠিক আছে? একটু রেসপন্স করেন তো দেখি, আমার কথা কি শোনা যাচ্ছে?
ওয়েট, দেখেন ওইখানে ডাব্লিউটি স্কুলে দেখেন আমরা কিছু নেভিগেশন দেখতে পাচ্ছি, দেখেন ওগুলো হচ্ছে কি, ওগুলো কিন্তু এক ধরনের নেভিগেশন বলতে পারি বা মেনু বার বলতে পারি। দেখেন আমরা ওই যে টিউটোরিয়াল, রেফারেন্স, এক্সাম্পল, এক্সারসাইজ, তারপরে গেট সার্টিফিকেট, ওগুলো হচ্ছে কি নেভ আইটেম, নেভিগেশন আইটেম, তাই না? তো আমরা ওই রকম একটা মেনু ক্রিয়েট করি। তো আমরা নেভ তারপর ইউএল এলআই নেওয়ার পরে যেটা আসছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, তো আমরা ওইটাতে কিছু কাজ করব, স্টাইল করব। তো স্টাইল করতে গেলে আমাদের অবশ্যই স্টাইল শিট ফাইল লাগবে, তাই না? তো আমরা স্টাইল শিট ফাইলে কিছু কাজ করে নেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা ডটগুলো রিমুভ করতেছি। প্রথমে আমরা ডটগুলো রিমুভ করে নিই। এখন ডটগুলো কোথায় থেকে আসছে বলেন তো? ওইখানে যে ডটগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ লিস্টের কারণে আসছে, কিন্তু লিস্টের কারণে আসছে, রাইট। তবে ইউএল না এলআই থেকে আসছে? ইউএল থেকে আসছে, তাই না? তাইলে ইউএল থেকে আসলে আমাদের ইউএল থেকেই তো রিমুভ করতে হবে। তো প্রথমে আমরা ন্যাবটা সিলেক্ট করলাম, ন্যাব, তারপরে স্পেস দিয়ে লিঙ্ক করা নাই, আচ্ছা আমরা তো নতুন নিছিলাম, আমরা লিঙ্ক করে নিচ্ছি সিএসএসটা, style.css হয়ে গেছে। তো আমরা প্রথমে ন্যাব নিলাম, একটু মিউট করে রাখেন সবাই, নয়েজ হচ্ছে। আমরা ন্যাব নিলাম, তারপরে ইউএল, আমরা সিলেকশনের ব্যাপারটা হয়তো দেখছিলাম কোন ক্লাসে জানি যে কিভাবে সিলেক্ট করতে হয়। প্রথমে ন্যাব নিলাম, তারপরে স্পেস দিয়ে ইউএল, দ্যাট মিন্স ন্যাবের ন্যাব ট্যাগের ভিতরে যে ইউএল যেটা আছে ওইটা, তারপর আর একটা স্পেস দিয়ে আমরা যদি এলআই দিই তাহলে এলআইটা সিলেক্ট হবে। তো আমরা এলআইটা পরে সিলেক্ট করি, এখন জাস্ট ইউএলটা সিলেক্ট করলাম। ইউএল সিলেক্ট করার পরে আমরা কার্লি ব্রেসেস দিলাম, মধ্যখানে আমরা কি দিব বলেন? সিএসএস এর কোন প্রপার্টিটা ইউজ করলে ওইখানে যে ডট ডট যেটা আসছে বুলেট পয়েন্টটা চলে যাবে? না, টেক্সট ডেকোরেশন না, আমরা লিস্ট স্টাইল টাইপ নান হবে, লিস্ট স্টাইল টাইপ নান। এখন যদি আমরা একটু আউটপুট দেখি, রিলোড দিই, দেখেন লিস্ট স্টাইলটা চলে গেছে। দেখতে পাচ্ছেন লিস্ট স্টাইল টাইপ যেটা আছে ওইটা নাই এখানে। আচ্ছা এখন কি করব আমরা? এখন আমরা এখন তো আছে ভার্টিক্যালি মেনুটা আছে, তাই না? আমরা হরিজন্টালি কি করব, মেনুটা ক্রিয়েট করে নিব। তো এটা ভার্টিক্যালি কেন আসলো বলেন, উপর নিচে কেন আসলো? হ্যাঁ, লিস্ট আইটেমের মধ্যে যেহেতু এলআইতে আছে, আর এলআইটা হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? তো তো আমরা যদি এলআই কে ইনলাইন করে নিই তাইলে তো কি হয়ে যাবে, ওইটা হরিজন্টালি আসবে, তাই না? তো আমরা এলআইটাকে সিলেক্ট করব, দেখেন ন্যাব ইউএল তারপরে এলআই, এলআইটাকে সিলেক্ট করলাম। ওইখানে যদি আমরা কি বলি যে ডিসপ্লে ইনলাইন না ফ্লেক্সিস, এখন এখন আপাতত না যাই, আমরা ইনলাইন করলাম। যদি আমরা সেভ করি, রিলোড দিয়ে আমরা কি দেখতে পাবো যে ইনলাইন হয়ে গেছে, দেখেন সবগুলা একটা লাইনে চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা ওই যে কালারটা চেঞ্জ করে নিব, তারপর ওই যে আন্ডারলাইন যেটা আসছে, আন্ডারলাইন কোন জায়গা থেকে আসছে বলেন তো? আন্ডারলাইনটা আন্ডারলাইন, তারপর ওই যে কালারটা কোন জায়গা থেকে আসছে? হ্যাঁ, ওই যে অ্যাঙ্কর ট্যাগের জন্য ওইটা আসছে, তো আমরা অ্যাঙ্কর ট্যাগ থেকে ওইটা রিমুভ করে নিব। দেখেন আমরা কিন্তু যে জায়গায় যে প্রবলেম, ওইখান থেকে প্রবলেমটা সলিউশন করতেছি। যারা বিগিনার তাদের যে প্রবলেমটা হয় যে কোনটাতে কোন সিএসএস দিব, আমরা ইউএল এ দিব না এলএ দিব না অ্যাঙ্কর ট্যাগে দিব। তো যখন যেটাতে প্রয়োজন হবে, আমাদের ইউএল এ কি করছি, লিস্ট স্টাইল টাইপ, ওইখানে যে বুলেট পয়েন্টটা রিমুভ করছি ইউএল থেকে, কারণ কি, কারণ ইউএল থেকে ওইটা আসছে, তাই না? তো ওইখানে কি করলাম, ডিসপ্লে ইনলাইন করলাম। এলআই তে করছি কেন, কারণ এলআইটা হচ্ছে ডিসপ্লে ব্লক, আমরা ব্লক লেভেলকে ইনলাইন করলাম। এখন আমরা ওই যে আন্ডারলাইন তারপর ওই যে কালার যেটা আসছে কালারটাকে রিমুভ করতেছি।
এটা কোন জায়গা থেকে আসছে? অ্যাঙ্কর ট্যাগ থেকে আসছে, আন্ডারলাইন আর কালারটা। তো আমরা অ্যাঙ্কর ট্যাগটা সিলেক্ট করে নিব। এলআই তারপরে অ্যাঙ্কর। এখন যদি আমরা কি করি, অ্যাঙ্কর ট্যাগটা আন্ডারলাইন সরাতে চাই, তো কি করব? টেক্সট ডেকোরেশন, কারণ আন্ডারলাইনটা টেক্সট ডেকোরেশনের আন্ডারে পড়ে, এজন্য আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। আচ্ছা, তারপরে যদি কালারটা চেঞ্জ করতে চাই, আমরা কালার ডিরেক্ট কালার দিয়ে দিব। আমরা ফন্ট কালার এরকম কি করতে হবে না, আলাদা স্পেসিফিক করতে হবে না, আমরা শুধু কালার দিলেই ফন্টের কালারটা চেঞ্জ হবে। যদি ব্যাকগ্রাউন্ড কালার চাই আমরা, তখন আমরা ব্যাকগ্রাউন্ড কিওয়ার্ডটা অ্যাড করি, যদি ব্যাকগ্রাউন্ড কালার। তো ফন্টের কালারের জন্য শুধু কালারটা দিলেই হবে। তো কালার ধরেন আমরা একটা কালার দেই, হ্যাঁ কালো কালারটাই দিই আপাতত, পরবর্তী চেঞ্জ করে নেব। আমরা যদি একটু আউটপুট দেখি, দেখেন কি নাই, ওই যে আন্ডারলাইন যেটা ছিল তারপর কালার যেটা ছিল ওগুলো নাই। তো এখন আমরা ছোট্ট কিছু স্টাইল করি, যে প্রতিটা আইটেমে কিছু পেডিং দিব, যাতে ডানে বামে উপর নিচে কিছু পেডিং থাকে। তো পেডিংটাকে আমরা এলআইতে দিব না অ্যাঙ্কটেকে দিব বলেন? কোন জায়গায়? না, আচ্ছা আচ্ছা, সবাইকে একমত এলআইতে দেওয়াটা? আমরা এখানে যে পেডিংটা দিব ডানে বামে উপর নিচে, ওইটাকে এলআইতে দিব না অ্যাঙ্কটেকে দিব? দেখেন আমরা ওয়েবসাইটটা দেখি, দেখেন পুরা পেডিং জুড়ে কিন্তু কি ক্লিকেবল। বুঝতে পারছেন? নেভিগেশনটা একটু দেখেন ভালোভাবে। যদি আমরা এলআইতে দেই, এলআইতে দিলে কি হবে দেখেন, পুরা পেডিংটা কি হবে না, ক্লিকেবল হবে না। আর যদি আমরা অ্যাঙ্করটাকে দিই তাইলে সব পেডিং সহ কি হয়ে যাবে, ক্লিকেবল হয়ে যাবে। দেখেন আমি কার্সারটা যেখানে মুভ করতেছি সবগুলাই ক্লিকেবল, আমি যে কোনো জায়গায় ক্লিক করতে পারতেছি। বিদায় আমরা কোন জায়গায় দিব? অ্যাঙ্করটাকে দিব পেডিংটা, রাইট। তো অ্যাঙ্করটাকে আমরা একটু পেডিং দেই, যে পেডিং ধরেন উপর নিচে দিলাম আমরা 20 পিক্সেল, আর ডানে বামে 30 পিক্সেল দিলাম। প্যাডিং উপর নিচে 20 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল। এখন যদি সেভ করি, ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিই, দেখি কেমন আসলো। দেখেন ডানে বামে প্যাডিংটা আসছে কিন্তু উপর নিচে আসছে না। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখেন উপরে প্যাডিংটা কিন্তু আসে নাই, শুধু ডানে বামে আসছে কিন্তু উপর নিচে আসছে, কিন্তু উপরটা আসে নাই। কারণ কি? একটা জিনিস বলেন, কোন জিনিসটা? মানে সব মেনুগুলোকে ডান থেকে নিতে চাই ওইটা? হ্যাঁ, রাইট। তাইলে দেখেন একটা জিনিস বুঝেন, বিষয়টা বোঝা, দেখেন নেভিগেশন, তাই না? তারপরে ইউএল, তারপরে এলআই। তো আমরা যদি কি করি, নেভিগেশনকে টেক্সট লাইন রাইট বলি, তাইলে কি হবে? ধরেন আমরা এখানে কি দিলাম, যে টেক্সট লাইন রাইট, হচ্ছে না। তারপরে আমরা যদি এলআইতে দেই টেক্সট লাইন রাইট, তাও হচ্ছে না। তাইলে যেটা করতে হবে আমাদের, দেখেন ইউএল এর আমরা কি করব, আমরা নির্দিষ্ট একটা সাইজ নিয়ে নিব, দেন আমরা কি করব, টেক্সট লাইন রাইট অথবা ফ্লোট রাইট, যে কোনোটা করতে পারি আমরা। ধরেন আমরা ইউএল এ কি করলাম, ওইখানে একটা সাইজ নিয়ে নেই, ওয়াইড ধরেন আমরা দিলাম কত পিক্সেল, 700 পিক্সেল। এখন যদি আমরা কি করি, যে ফ্লোট রাইট, আচ্ছা রিভার্ট হয়ে গেছে, আর এই যে রাইট, তো সবগুলো রাইটে চলে গেছে। মানে ওয়াইড দেওয়ার পরে আপনি ফ্লোয়াতে কাজ করতে পারেন, সমস্যা নেই। দেখেন হবে। হ্যাঁ অবশ্যই করা যাবে, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমরা সহজে অনেক কাজ করতে পারবো। ওইটা ফ্লেক্স বক্সের টপিকে আলোচনা হবে, ওইটা নিজে নিজেই সে অ্যাডজাস্ট করে নেবে। তার আমরা যদি চাই এখানে যে মধ্যখানে যে স্পেসটা, যাতে সে নিজে নিজেই সবগুলো আইটেমটা থেকে একটা থাকে রাইটে, তারপরে ওইখানে থাকে, তারপরে একটা ওইখানে থাকে, তারপরে একটা ওইখানে থাকে। তো ওইটা করবো আমরা ফ্লেক্স বক্স দিয়ে সহজেই করে নিব। এখন জাস্ট সিম্পলি আমরা একটা নেভিগেশন ক্রিয়েট করি,
বুঝতে পারছেন? এত অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই এখন আপাতত। সবগুলোই করা যাবে না, HTML CSS দিয়ে কোনো কাজ নাই। আচ্ছা, তো আমরা পেডিং দিছি তাই না? পেডিং কোন জায়গায় দিছি? অ্যাঙ্কর দিছি, উপর নিচেও দিছি, ডানে বামেও দিছি, কিন্তু আমরা রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছি শুধু ডানে বামে পাইছে, নিচে পাইছে, কিন্তু উপরেরটা পাই নাই, উপরের পেডিংটা পাই নাই। কারণটা কি? কারণ হচ্ছে অ্যাঙ্কর যেহেতু কি এলিমেন্ট, ওইটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্টকে যদি আমরা কি করি, প্যাডিং দেই কখনো, তখন আমাদের ওইটা ডিসপ্লে ব্লক করে নিতে হবে। ডিসপ্লে ব্লক না করলে কি হবে না, প্যাডিংটা পাবে না ঠিকঠাক, উপরের প্যাডিংটা পাবে না বিশেষ করে। তো আমরা কি করে নিব, ডিসপ্লে ইনলাইন ব্লক করে নিব, ঠিক আছে? ইনলাইন ব্লক করে নিব। বাই ডিফল্ট কোনটা আছে, শুধু ইনলাইন আছে, তো আমরা ইনলাইন ব্লক করে নিলাম, সেভ করলাম। এখন যদি রিলোড দিই আমরা, দেখেন এখন উপরের পেডিংটাও আসছে, নিচের সবগুলাই আসছে, দেখেন সবগুলো আসছে। আমরা আমরা একটা কাজ করি, পুরা মেনু জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ধরেন নেভিগেশনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, নয়েজ হচ্ছে মিউট করেন। যে ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন আমরা একটা কালার, কোন কালারটা দিব, যে গ্রিনই দিলাম, গ্রিন। হ্যাঁ, পুরা মেনুর একটা কালার আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু গ্রিন, তাই আমাদের টেক্সচার কালার কি রাখবো, আমরা হোয়াইট কালারই রাখবো। হোয়াইট কালারের কোডিংটা জানি আমরা, এফ দিলে কালারটা হোয়াইট হয়ে যাবে। তারপরে আমরা আরো কিছু সিএসএস করি এখানে, আমাদের ফন্টগুলোকে আপার কেস করে নেই। সবগুলো ফন্টটাতে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস থাকে, ওইখানে যেভাবে দেখতে পাচ্ছি আমরা সবগুলো আপার কেস। তো আপার কেস করার জন্য কি করব, আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, লোয়ার কেস দিলে লোয়ার কেস হবে, ক্যাপিটালাইজ দিলে ক্যাপিটালাইজ হবে। রিলোড দিলাম, দেখেন সবগুলা ট্রান্সফর্ম হয়ে গেছে। তো দেখেন ছোট্ট একটা মেনু কিন্তু একদম সিম্পলি হয়ে গেল, তাই না? এখন চাইলে আমরা আরো কিছু স্টাইল অ্যাড করতে পারি এখানে। ধরেন আমরা যখন হোভার করব, হোভার করলে যাতে কি হয়, ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য একটা কালার আসে। তো আমরা ওইখানে যদি একটু দেখি ডাব্লিউপিএস খুলে, দেখেন আমরা যখনই হোভার করতেছি তখন কি আসতেছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আসতেছে, পাশাপাশি ফন্টের কালারটা কি হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, নীল না, ওইটা ব্ল্যাক কালার হয়ে যায় আর কি। তো আমরা হোভার দিতে হবে। হোভার হচ্ছে একটা সুডো এলিমেন্ট, তাই না? তো আমরা হোভারটা কোন জায়গায় দিব, আমরা হোভার কোন জায়গায় করব, অ্যাঙ্কটিকেই তো হোভার করব, তাই না? তো অ্যাঙ্কটিকে আমরা হোভারটা অ্যাড করব। আর তো আমরা প্রথমে অ্যাঙ্কটেক সিলেক্ট করলাম। আচ্ছা, এটা কি দিচ্ছি, অ্যাঙ্কটেক, তারপরে একটা কুলন দিয়ে হোভারটা দিব, সুডো এলিমেন্ট ওইভাবে দিতে হবে। ধরেন হোভারটা হচ্ছে একটা কি সুডো এলিমেন্ট, তারপরে আফটার হচ্ছে একটা সুডো এলিমেন্ট, বিফোর হচ্ছে একটা সুডো এলিমেন্ট, তারপরে এন্ড চাইল্ড ওইটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট। ওগুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা আচ্ছা, বলবো, সুডো এলিমেন্ট আলোচনায় আসবে, বলবো। এখন জাস্ট হোভারটা দেখি আমরা, যে হোভার হোভার যখন আমরা অ্যাঙ্কটেকটা হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, তাই না? বিজি কালার, অ্যাঙ্কটেকের ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট হয়, তাহলে কালারটা কি হবে, ফন্টের কালারটা আমাদের ব্ল্যাক করতে হবে। তখন আমরা কি দেব, যে কালার 000। এখন যদি আমরা একটু রিলোড দেই, দেখেন আমি কার্সারটা যখনই ওইটার উপর নিচ্ছি তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, পাশাপাশি আমাদের ফন্টের কালারটাও চেঞ্জ হচ্ছে। আমরা পুরা নেভিগেশন একটা বর্ডার বটম দিই, আমাদের দেখতে ভালো লাগবে নেভিগেশনটা। বর্ডার বটম প্রথমে বর্ডারের সাইজ নিব, কত কত সাইজের বা হাইট ওয়াইড কতটুকু থাকবে, ওইটা 2 পিক্সেলের চেয়ে একটা বর্ডার থাকবে, 2 পিক্সেল
সলিড বর্ডারের অনেকগুলো টাইপ আছে। প্রথমে সাইজ ডিফাইন করব, তারপরে টাইপ ডিফাইন করব, কোন টাইপের বর্ডার আমরা চাই সলিড, তারপরে কালার, বর্ডারের কালার কি থাকবে। ধরুন আমরা একটা এলিমেন্ট নিলাম, এখন বর্ডার কি, বর্ডার তো সবাই বুঝতেছি মোটামুটি একটা এলিমেন্টের চতুর্দিকের বর্ডারটা। তো যদি আমরা শুধু বর্ডার দিই, শুধু বর্ডার দিলে কি হবে, বটম না দিই তাইলে চতুর্দিকে বর্ডারটা আসবে। আর যদি বর্ডার বটম অথবা রাইট টপ লেফট এরকম স্পেসিফিক করে নিই তাইলে যে বটম বটম দিই তাইলে বটমে আসবে, রাইট দিলে রাইটে আসবে। তো আমরা বর্ডার বটম দিলাম 2 পিক্সেল সলিড, তারপরে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিব, ধরুন রেড কালারটাই দিই আমরা, আর এটি রেড। দেখেন তিনটা ভ্যালু দিলাম বর্ডারের ক্ষেত্রে, তিনটা। প্রথমে সাইজটা ডিফাইন করবেন, দেন টাইপটা, তারপরে কোন কালারের বর্ডার হবে। তো টাইপ, কত ধরনের টাইপ হয় সাধারণত দেখেন একটু আমরা যদি সার্চ করি যে বর্ডার টাইপ সিএসএস বর্ডার টাইপ, হ্যাঁ ডাব্লিউ চুজ করে এটা আসছে। দেখেন ওগুলো হচ্ছে বর্ডারের টাইপ, দেখেন ডটের, তারপর ড্যাশ, সলিড, ডাবল, কব, রাইট, ইনসাইড, দেখেন অনেকগুলো টাইপ আছে। ওগুলো হচ্ছে কি বর্ডারের টাইপ, ওগুলো প্র্যাকটিস করবেন নিজে নিজে। এখানটা হচ্ছে ডটেড বর্ডার, তারপর ড্যাশ হচ্ছে ওইটা, সলিড হচ্ছে ওইটা, আমরা একদম সলিড বর্ডারটা নিতেছি, তারপর ডাবল এরকম আসবে। মিক্সড, দেখেন এটা মিক্সড বর্ডারটা কেমন, দেখেন উপরেরটা একরকম, রাইটেরটা একরকম, লেফটেরটা একরকম, তারপর নিচেরটা অন্যরকম, এটা হচ্ছে মিক্সড। মিক্সডটা কি আছে এখানে, নেই। মিক্সডটা দেখি একটু, তো এখানে তো বর্ডার টাইপটা তো নাই মিক্সড, এটা কেমনে আসলো। আচ্ছা আচ্ছা, মিক্স কালার ডটেড ড্যাশ সলিড ডাবল, দেখেন সবগুলো একসাথে দেয়া, বর্ডার স্টাইল ডটেড ড্যাশ সলিড ডাবল। ও প্রথমটা টপে আছে, তারপর একটা রাইটে, তারপর একটা নিচে, তারপর একটা লেফটে, বর্ডার স্টাইল। আচ্ছা বর্ডার নিয়ে আমরা আলোচনা করবো একদিন, বর্ডার কিছু বিষয়াদি আছে বোঝার। তো বর্ডার টাইপ হচ্ছে ওগুলো আমরা দেখলাম এখন যেগুলা। তো আমরা যখনই এখন আমরা রিলোড দিয়ে এটাকে সেভ করছি, না সেভ করি নাই, আমরা যেহেতু একটা বর্ডার দিছি আমরা, তাইলে একটু সেভ করি, রিলোড দিই। দেখেন বর্ডারটা কোন জায়গায় আসছে, বর্ডারটা আমরা কোন জায়গায় দিছি, বর্ডার এলআইতে দিয়ে দিছি না, আমরা বর্ডারটা দিই, বর্ডার বটমটা দিয়ে দিব নেভিগেশনে, যাতে পুরা নেপ জুড়ে বর্ডারটা থাকে আর কি। হ্যাঁ এখন ঠিক আছে, এটার নিচে বর্ডারটা আছে, এখন দেখতে একটু ভালো লাগতেছে, হোভার করলেও ভালো লাগতেছে দেখতে। তো একটা জিনিস দেখেন, এইখানে আমরা যখনই হোভার করছি তখন দাব করে দেখেন কি হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুবই দ্রুত কাজ হচ্ছে। তো আমরা একটু স্মুথলি চাই, আর ধরেন আমরা যখন হোভার করবো তখন একটু স্মুথলি যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়, তখন আমাদের কি দিতে হবে, আরেক কিছু প্রপার্টি অ্যাড করতে হবে। ট্রানজিশন নামে প্রপার্টি আছে সিএসএস এর। তো ট্রানজিশনে আমরা টাইমিংটা ফিক্স করে দিব যে কতক্ষণ ধরে কি হবে, চেঞ্জ হবে এটা। ট্রানজিশন 0.3 সেকেন্ড দিলাম, 0.3 সেকেন্ড, দ্যাট মিনস 1 সেকেন্ড থেকে অনেক কম। রিলোড দিলাম, এখন দেখেন যখনই ওভার করতেছি তখন স্মুথলি দেখেন কালারটা চেঞ্জ হয়। তোমরা 1 সেকেন্ড দেই, 1 সেকেন্ড বেশি হয়ে যাবে, আমরা 1 সেকেন্ড দিলাম, রিলোড দিলাম। আচ্ছা 1 সেকেন্ড কাজ করে নাই, আচ্ছা হ্যাঁ এই তো আমরা 1, হ্যাঁ 1, দেখেন একদম বেশি স্মুথ হয়ে গেছে, এত স্মুথ বানানো। দেখেন আমি ডাব্লিউটি স্কুল, আচ্ছা ক্লোজ করে নিয়েছি। আমরা 0.5 অথবা 0.3 দিব, তখন ওইটা দেখতে ভালো লাগবে। 0.3 দিলাম, 0.3 সেকেন্ড, তো শুধুই অ্যাজটা দিছি কিন্তু আমরা। তারপরে ট্রানজিশনের সাথে আরো কিছু কি করা যায়, অ্যাড করা যায় যে অলটা কেন অ্যাড করা হয়, অলটা অ্যাড করা হয় ধরেন এলিমেন্টে হোভারও থাকতে পারে, তারপর আরো কিছু সাইজও থাকতে পারে, অথবা যদি অন্যান্য কোনো প্রপার্টি দেওয়া থাকে তাহলে সবগুলোর সাথে কি হয়, স্মুথলি হয়। ধরেন আমরা অ্যাঙ্করটাকে একটা সাইজ দেওয়া আছে, এখন যদি আমরা হোভারে আর একটা সাইজ দেই তাহলে সাইজটাও যাতে চেঞ্জ হয়, আবার
কালারটাও যাতে চেঞ্জ হয়, ব্যাকগ্রাউন্ড কালারটাও যাতে চেঞ্জ হয়, মানে চেঞ্জ হইতে যাতে ট্রানজিশনটা অ্যাপ্লাই হয় আর কি, তখন আমরা অল দিব। তারপরে অল আছে, তারপরে ইজ আছে, ওইটা হচ্ছে কি, ইজটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ধরনটা, ওই যে চেঞ্জ হওয়ার ধরনটা আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি দেখতে পারবো। রিলোড দিই, ইন্সপেক্ট এলিমেন্ট করি অ্যাঙ্কর থেকে, তো আমরা হোভারে দেখেন, ওইখানে দেখেন ইজটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ওইখানে ক্লিক করি ওই আইকনে, তখন দেখেন তার মানে ধরনটা কি, স্মুথনেসের ধরনটা কিভাবে কি হবে দেখেন। প্রথমে দ্রুত আসছে, তারপরে আস্তে আস্তে, প্রথমে দ্রুত আসছে, তারপরে আস্তে আস্তে আসছে আর কি, ওইরকম কালারটা চেঞ্জ হবে। দেখেন প্রথমে দাব করে আসছে, দেন একটু স্মুথ, তারপরে আবার দাব করে চলে গেছে, ওইটা আর কি। এখন দেখেন এটার প্রপার্টিজ ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন অনেক ধরনের কি আছে, ওগুলা তেমন একটা কাজে লাগে না, তেমন একটা কাজে লাগে না প্রজেক্টে, তেমন একটা কাজে লাগে না। এরপরে জেনে রাখবেন সবাই, এটা ইজ আছে, তারপরে মানে ট্রানজিশনের ধরন আছে আর কি, অনেক ধরনের ধরন আছে, আমরা এখানে ক্লিক করে সবগুলোই দেখতে পারি। তো এখান থেকে আমরা এটা ডিফাইন করে নিব, দেন ওই কোডটা নিয়ে কোডটা জেনারেট হয়ে যায়, আমরা ওইখানে যে ধরনের ট্রানজিশন অ্যাপ্লাই করব ওইখানে সেম কোডটা ওইখানে অ্যাপ্লাই হবে। দেন আমরা যেটা কপি করে ট্রানজিশনে দিয়ে দিই, তাইলে ওই ওই ধরনের ওইখানে যেভাবে দেখতে পাবো আমরা, আমাদের কাজেও কিন্তু সেম ভাবে ট্রানজিশনটা হবে। ওকে, এখন যদি আমরা আউটপুটটা দেখি, দেখেন মোটামুটি একটা নেভিগেশন ক্রিয়েট হয়ে গেছে খুবই সিম্পলি। আমরা আমাদের সিএসএস বেশি কোডিং করতে হয় নাই, এসটিএমএলও কি করলাম, খুবই অল্প এসটিএমএল করলাম। সবাই কি বুঝছেন নেভিগেশনটা কিভাবে ক্রিয়েট করলাম? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, দ্রুত বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই কি বুঝছেন নেভিগেশনটা কিভাবে ক্রিয়েট করলাম? আবার একটু বলে দিচ্ছি, একটু দেখেন সবাই। অনেকেই তো না দেখাইলেও পারতেন, কিন্তু অনেকে বিগিনার আছে, ঠিক আছে, বিগিনারদের জন্য অনেক ওগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো বোঝা। তো প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা HTML এর স্ট্রাক, দেখেন কোনো ক্লাস ইউজ করি নাই আমরা, যেহেতু একদম ছোট্ট, যদি আমাদের প্রয়োজন হয় ক্লাসে তখন আমরা প্রয়োজন, বা প্রজেক্টে আমরা ক্লাস ইউজ করে করে কি করব, এখানে কোনো ক্লাস নিলাম না, যেহেতু একটাই নেভিগেশন আমরা কি করলাম, ডিরেক্ট ট্যাগকে আমরা স্টাইল দিয়ে দিলাম। তো যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমাদের একাধিক নেভিগেশন লাগতে পারে, যে ফুটার মেনু থাকতে পারে, হেডার মেনু থাকতে পারে, তারপর সাইড বারেও একটা মেনু থাকতে পারে, তখন আমরা কি করব, ক্লাস নিয়ে আমরা স্পেসিফিক করে নিব। আচ্ছা, তো প্রথমে HTML স্ট্রাকচারটা রেডি করে নিলাম, নেভিগেশন নিলাম, দেন এর ভিতরে ইউএল এলআই, এবং প্রতিটা এলআইকে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ঘিরে নিছি। দেন এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, টেস্টিমোনিয়াল, ব্লগস, তারপরে কন্টাক্ট। তা আউটপুট দেখছিলাম একদম লিস্টের মতো, তাই না? আমরা ইউএলএলআই যখন শিখছিলাম লিস্টটা যেভাবে আসলে সেম ভাবে আসছে। তো লিস্টে আমরা দেখছিলাম প্রথম অবস্থায় ডট বা বুলেট পয়েন্ট যেটা আছে প্রতিটা আইটেমের শুরুতে, ওইটা ওইটা আসছে। তো আমরা ওইটা রিমুভ করে নিলাম কোন জায়গা থেকে, ইউএল থেকে, তাই না? আমরা নেভিগেশন নিলাম, তারপরে ইউএল, ইউএল থেকে আমরা লিস্ট স্টাইল টাইপ নান, নান করে দিলাম। দ্যাট মিনস ওই যে ডট যেটা আছে, ডটটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তারপরে তারপরে দেখছি আমরা ওগুলা কি ভার্টিক্যাল, ভার্টিক্যাল মেনু হয়ে, ওকে মানে ভার্টিক্যাল আকারে ছিল। হোম ছিল উপরে, তারপর নিচে ছিল অ্যাবাউট, তার নিচে সার্ভিস, টেস্টিমোনিয়াল, ব্লগ, মানে উপর নিচে আসছিল। তো ওইটাকে আমরা কি করলাম, ডানে বামে কেমনে করলাম, আমরা এলআই কে কি করছি, ডিসপ্লে ইনলাইন করে নিছি, কারণ এলআই জানি আমরা ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট, তো ব্লক লেভেল যেহেতু, তো প্রতিটা এলআই উপর নিচে আসছিল, তখন আমরা এলআই কে কি করলাম, ডিসপ্লে ইনলাইন করে নিলাম।
তারপরে আমরা অ্যাঙ্কর কিছু স্টাইল করলাম, যে টেক্সট ডেকোরেশন নাম করছি, কালার প্যাডিং, ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লকটা কেন দিছি বলেন? ডিসপ্লে ইনলাইন ব্লকটা আমরা কেন দিছিলাম? মানে উপরে প্যাডিংটা পাই নাই, কারণ আমরা অ্যাঙ্কর একটা জানি যে ইনলাইন এলিমেন্ট, তো ইনলাইন এলিমেন্টকে যদি আমরা কখনো প্যাডিং দেই উপর নিচে, তখন আমরা কি করে নেব, ডানে বামে পাবে, সমস্যা হবে না। উপর নিচে যখন দিব তখন আমরা এটাকে ইনলাইন ব্লক করে নেব। হ্যাঁ, তারপরে হুবারে কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথম অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার একটা ছিল, ওইখানে যেটা ছিল ওইটাই পাইছিল। যখন অ্যাঙ্করটা হোভার হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে যাবে, তারপর কালারটা কি হয়ে যাবে, তারপর ট্রানজিশন আমরা কিছু দিলাম যাতে কালারটা বা ব্যাকগ্রাউন্ড কালারটা যখন চেঞ্জ হয় একটু স্মুথলি যাতে কি হয় চেঞ্জ, ওইটার জন্য আমরা ট্রানজিশন দিয়ে দিলাম। দেখেন ওইখানে আমাদের বেশ কিছু সিএসএস প্রপার্টি দেখলাম, নতুন কিছু প্রপার্টি, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার বটম, তারপরে লিস্ট, স্টাইল টাইপ, ডিসপ্লে, তারপর টেক্সট ডেকোরেশন, কালার প্যাডিং তো আগেই জানি আমরা, টেক্সট ট্রান্সফর্ম ওইটা নতুন, টেক্সট ট্রান্সফর্মটা কিন্তু নতুন, তারপরে ট্রানজিশন, বেশ কিছু নতুন প্রপার্টি আমরা দেখে নিচ্ছি এখানে। সবাই যদি বুঝে থাকেন তাহলে আমরা একটু নেক্সটে যাব, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। নেভিগেশন নিয়ে ওইটা হচ্ছে একদম সিম্পল নেভিগেশন, ঠিক আছে। আমরা যখন প্রজেক্টে যাব তখন আমরা অনেক ধরনের নেভিগেশন দেখতে পাবো, তখন আমাদের স্টাইল অনুযায়ী আমরা কোডিং করে নিব। এখন জাস্ট দেখলাম কিভাবে নেভিগেশনটা মানে সাজাইতে হয় আর কি, সিম্পল নেভিগেশনটা। কি বুঝি নাই? ও আচ্ছা, হোভারটা হচ্ছে সুডো এলিমেন্ট। এখন সুডো এলিমেন্ট কি? সুডো এলিমেন্ট যদি আমরা একটু দেখি, একটু দেখেন সবাই, একটু এক্সাম্পল সাথে দেখি যে সুডো এলিমেন্ট HTML, সুডো স্পেলিংটা যেমন কিভাবে, হ্যাঁ 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 হ্যাঁ, PASUD আসবে আসবে, আর কিছু লাগবে না, এই তো। দেখেন সুডো এলিমেন্ট স্টাইল স্পেসিফাইড পার্ট অফ অ্যান এলিমেন্ট, মানে একটা এলিমেন্টের অনেকগুলা পার্ট থাকতে পারে, ঠিক আছে। যেমন এলিমেন্টটাকে হোভার করা, অথবা ওই এলিমেন্টের আগে পরে কিছু নিয়ে আসা, বুঝতে পারছেন, ওগুলাকে কি বলে, সুডো এলিমেন্ট বলে। আমরা যদি সহজে বলি, তারপর দেখেন ফার্স্ট লাইন, দ্যাট মিন্স যদি কি থাকে, অনেকগুলা প্যারাগ্রাফ থাকে, বা প্যারাগ্রাফ জানে আমরা একটা এলিমেন্ট, ওই এলিমেন্টটা শুধু প্রথম লাইনটা যদি আমরা কি করতে পারি, সিলেক্ট করতে চাই, তখন আমরা ফার্স্ট লাইন সুডো এলিমেন্টের মাধ্যমে কি করব, আমরা প্যারাগ্রাফের প্রথম লাইনটাকে আমরা সিলেক্ট করব। তারপরে আরো কিছু সুডো এলিমেন্ট আছে, দেখেন দেখেন ফার্স্ট লেটার প্যারাগ্রাফের আমরা যদি পি দেওয়ার পরে ওইখানে ডাবল কোলন দেয়া, একটা দিলেও চলে, সমস্যা না, দুইটাও দিতে পারেন, একটাও দিতে পারেন। তো পির ফার্স্ট লেটার, দ্যাট মিনস প্যারাগ্রাফের ফার্স্ট লেটারটা যদি আমরা সিলেক্ট করতে চাই, তখন কি করব, পি দিব, দেন কোলন দিয়ে ফার্স্ট লেটার, দ্যাট মিনস প্যারাগ্রাফ যেটা থাকবে ওই প্যারাগ্রাফের প্রথম লেটারটা কি হবে, সিলেক্ট হবে। আর ফার্স্ট লাইন মানে প্রথম লাইনটা সিলেক্ট হবে। তারপরে আরো কিছু দেখেন সুডো এলিমেন্ট আছে, ফার্স্ট লেটার, বিফোর, আফটার, হোভার। দেখেন বিফোর নামে একটা কি দেখতে পাচ্ছি, সুডো এলিমেন্ট আছে। ধরেন ওইখানে একটা H2 একটা এলিমেন্ট আছে, ওই H2-র শুরুতে যদি আমরা কিছু নিয়ে আসতে চাই সিএসএস এর মাধ্যমে যদি H2 বা H1 এর শুরুতে কিছু নিয়ে আসতে চাই, তখন আমরা বিফোর সুডো এলিমেন্টটা ইউজ করব, বিফোর। যদি আমরা বা H1 এর পরে কোনো কিছু নিয়ে আসতে চাই, তখন আমরা আফটার ইউজ করব। তারপরে সিলেকশনটা কি, সিলেকশনটা হচ্ছে দেখেন আমরা যখন সিলেক্ট করতেছি এলিমেন্টগুলোকে, তখন দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসতেছে। আমরা যদি ওই কালারটা আমাদের মতো করে কাস্টমাইজ করতে চাই, তখন আমাদের কোনটা ইউজ করতে হবে, সিলেকশনটা ইউজ করতে হবে।
তারপরে দেখেন আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, সিলেকশন, তারপরে অ্যাক্টিভ, চেক, ডিসেবলড, এমটি, দেখেন এনাবল, তারপর ফার্স্ট চাইল্ড, ফার্স্ট অফ টাইপ, ফোকাস, হোভার, ওগুলা কি? ওগুলা সুডো এলিমেন্ট বা সুডো ক্লাস বলতে পারি আমরা। সবাই কি বুঝছেন বিষয়টা? এই তো আমরা বিফোর আফটার কাজকে যখন আরো কিছু টপিক আসবে তখন আমরা বিফোর আফটার, তারপর হোভার, হোভার তো এখনই দেখে নিলাম, তারপর এন্ড চাইল্ড আছে, এন্ড চাইল্ড দিয়ে আমরা যে কোনো চাইল্ডকে সিলেক্ট করতে পারি, ওগুলা দেখে নিব আমরা প্রজেক্টে। আচ্ছা, এখন আমরা ছোট্ট কিছু জিনিস দেখে নিই। আমরা নেভিগেশনটা ক্রিয়েট করলাম। এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম ওইখানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের কতটা ক্যাটাগরি হতে পারে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হতে পারে, তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ হতে পারে। দেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা সিএসএস এর প্রপার্টি। এখন ওই ব্যাকগ্রাউন্ড প্রপার্টির সাথে কি কি মানে ক্যাটাগরি অ্যাড হয় ওই জিনিসগুলো একটু দেখে নিই, এবং প্রত্যেকটার কাজ কি ওইটা একটু দেখে নিই। নেভিগেশনের সাথে ওইটা অ্যাড করে নিই আমরা। ধরেন আমরা কি নিলাম, একটা প্যারাগ্রাফে নিই 1000 দিলাম, সেভ করে রিলোড দিই, ব্রাউজারে যাই। হ্যাঁ, দেখেন প্যারাগ্রাফটা আসছে, আমরা একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, অনেক বড় একটা প্যারাগ্রাফ। এখন যদি আমরা ওই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাই, বুঝতে পারছেন? প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো কালার দিতে চাই তখন কি করব আমরা? প্রথমে, আমার কথা শোনা যাচ্ছে তো না? নেটওয়ার্কের প্রবলেম, এই জন্য অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়ে যায় শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তো আমরা প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার নিয়ে আসতে চাই, আমরা সিম্পলি জানি প্রথমে প্যারাগ্রাফটা সিলেক্ট করব, দেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিব না শুধু কালার দিব বলেন? আমরা যদি শুধু এখন হ্যাঁ, ফন্ট টেক্সটের কালারটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড দিলাম, মানে যে কালারটা দিব ওই কালারটাই আসবে, ওইটাই স্বাভাবিক। এখন যদি রিলোড দিই আমরা, দেখেন রেড হয়ে গেছে। তো আমরা যদি কালার না দিয়ে ইমেজ নিয়ে আসতে চাই ব্যাকগ্রাউন্ডে, তখন আমরা কি দিব? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপরে আমরা ইমেজটা কিভাবে দেখিয়ে দিব? যেহেতু ইমেজের ইউআরএল অবশ্যই আছে, তো আমরা ইউআরএল কিওয়ার্ড এড করে নিব, দেন এরপরে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিব। দেখেন ইউআরএল, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে ইউআরএল। আমরা যখন কালার দিছি তখন ডিরেক্ট আমরা কালারের নামটা রেডটা দিয়ে দিছি। এখন যেহেতু আমরা ইমেজ দিচ্ছি তখন আমাদের কি অ্যাড করতে হবে? ইউআরএলটা অ্যাড করতে হবে সিএসএস এর সাথে, ইউআরএল দেন ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা এর মধ্যখানে আমরা কি দিব? ইমেজের সোর্সটা দেখিয়ে দিব, ইমেজটা কোন জায়গায় আছে বা না আছে ওইটা দেখিয়ে দিব। যদি আমাদের রুট ফোল্ডারে থাকে তাহলে আমাদের ডিরেক্ট ইমেজের নাম দিয়ে দিব image.jpg, অথবা যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে তাহলে প্রথমে ফোল্ডারের নাম থাকবে ইমেজেস স্ল্যাশ, তারপরে ইমেজের নাম থাকবে। বুঝতে পারছেন? .jpg, দ্যাট মিন্স আমরা HTML যেভাবে দেখাইছিলাম আর কি, HTML যেভাবে ইমেজগুলো শো করাইছি বা সোর্সগুলো যেভাবে দেখাইছিলাম ওই সেম ভাবে কিন্তু কাজটা করতে হয়। আমাদের ইমেজটা কোন জায়গায় আছে দেখি। ইমেজেস ফোল্ডারের ভিতরে একটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা, ইমেজেস ফোল্ডারের ভিতরে দেন img.jpg। আচ্ছা, আমরা ওয়ার্ড র্যাপ করি, ভিউ থেকে ওয়ার্ড র্যাপ, রাইট, ওইটা ওয়ার্ড র্যাপ করা আছে। মিউট করেন, নয়েজ হচ্ছে। সেভ করলাম। এখন যদি আউটপুটে যাই দেখতে পাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে, তাই না? তো আমরা একটা কাজ করি, ছোট্ট একটা ইমেজ নেই, এটা ইমেজটা বড় এজন্য পুরোটা চলে আসছে। আমরা ছোট্ট একটা ইমেজ নেই, আমরা ধরেন পিক্সাবে থেকে গেলাম, পিক্সাবে, দেন
একটা ইমেজ সিলেক্ট করি, ধরেন আমরা কোন ইমেজটা সিলেক্ট করব ওইটাই সিলেক্ট করলাম, অথবা ওইটাই নিলাম। হ্যাঁ, ওয়ার্ড র্যাপটা নিচ্ছি, ধরেন যদি ওয়ার্ড র্যাপ না থাকে আমরা ওইখানে ওয়ার্ড র্যাপটা তুলে নিলাম, তখন দেখেন প্যারাগ্রাফটা কিন্তু ডান দিকে চলে গেছে। দেখেন আমাদের নিচে স্ক্রল বার আসছে, স্ক্রল বার টেনে টেনে দেখতে হচ্ছে। আমরা যদি কি দিয়ে দিই, ওয়ার্ড র্যাপ দিয়ে দিই, তাইলে ওয়ার্ডগুলা কি হয়ে যাবে, মানে ভিজুয়াল বা দেখা যাবে, ওয়ার্ডগুলো র্যাপ হয়ে যাবে। এখন দেখেন, এখন আমাদের এরিয়ার বাহিরে কোনো কি নেই, কোনো নিচেও কোনো স্ক্রল বার নাই, ওয়ার্ডগুলো সবগুলো দেখতে পাচ্ছি আমরা, ওইটার জন্য ওয়ার্ড র্যাপ। তো আমরা কি করতেছিলাম, একটা ইমেজ ডাউনলোড করতেছিলাম। তো ইমেজের ছোট্ট সাইজের একটা ইমেজ নেই, দেন 640 পিসের ইমেজটা নেই। শো ইন ফোল্ডার, ওইখান থেকে কাট করে নিয়ে আসি। কাট আমাদের ফোল্ডারে নিয়ে আসি, ইমেজেস ফোল্ডারে আমরা রেখে দিলাম ইমেজ ডট জেপিজি। ওকে, এখন আমরা ওই ইমেজটা দিই, এখানে তো আইএনজি ডট জেপিজি ছিল, আমরা ওই ইমেজটা দিই এখন, ইমেজ ডট জেপিজি যেটা। এখন যদি সেভ করে রিলোড দিই, দেখেন প্রথম ইমেজটা কিভাবে আসছিল, পুরাটা জুড়ে, পুরা স্ক্রিন জুড়ে কিন্তু ইমেজটা আসছিল। এখন যদি আমরা রিলোড দিই, তাহলে কি দেখতে পাচ্ছি, পুরা স্ক্রিন জুড়েই আসছে ঠিকই, কিন্তু কয়টা ইমেজ আসছে, ইমেজ কয়টা আসছে, একটা দুটা তিনটা চারটা, আবার রাইটেও কিন্তু আরো কিছু ইমেজ শুরু হয়ে গেছে। ওই কারণটা কি, কারণটা হচ্ছে আমরা জানি ব্রাউজারে বাই ডিফল্ট ইমেজের সাইজ অনুযায়ী কি হয়, ইমেজটা ব্রাউজারে শো করে, যদি আমরা কোনো সাইজ ডিফাইন না করি সিএসএস এর মাধ্যমে। আর তো আমরা যেহেতু প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড দিছি, প্যারাগ্রাফের ওয়াইড কতটুকু, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাই না, পুরোটা হচ্ছে প্যারাগ্রাফের জায়গা। তো আমরা প্যারাগ্রাফের ইমেজ ব্যাকগ্রাউন্ডে যেহেতু ইমেজটা দিছি, তো প্রথমে ইমেজটা আসছে, ইমেজ আসার পরে তার সাইজ অনুযায়ী ইমেজটা আসছে, ইমেজ আসার পরে দেখছে যে পরবর্তী জায়গা রয়ে গেছে, আমরা যে এলিমেন্টে দিছি ওই এলিমেন্টে জায়গা আছে, তো ইমেজটা আবার রিপিট হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা, কারণ তার সাইজ অনুযায়ী ঠিকই কি হয়েছে, শো হয়েছে, শো হওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি যে পরবর্তী জায়গা আছে এলিমেন্টের, তো এখানে ওই একই ইমেজটা কিন্তু আবার কি হয়ে গেছে, রিপিট হয়ে গেছে। দেন নিচে জায়গা থাকার কারণে আবার ওই ইমেজটা, একই ইমেজটাই রিপিট হয়েছে, ওইখানে ওই একই ইমেজটা রিপিট হয়েছে। সবাই কি বুঝছেন বিষয়টা, ইমেজটা ওইরকম আসলো কেন? আচ্ছা, তো এখন যদি আমরা চাই যে আগের মতো কি থাকবে, যে ইমেজটা যাতে একটা ইমেজে যাতে পুরোটা র্যাপ করে নেয়, একটা ইমেজে যাতে পুরো এলিমেন্টটা র্যাপ করে নেয়, তখন আমাদের কি করতে হবে, তখন আমরা প্রথমে কি করব, ব্যাকগ্রাউন্ডের রিপিটটা অফ করে নিই প্রথমে, যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট কি দিলাম, নো রিপিট। তো এখন যদি আমরা কি করি, রিলোড দেই, দেখেন রিপিটটা অফ হয়ে গেছে, একটা ইমেজ তার সাইজ অনুযায়ী আসছে, আসার পরে ওইখানে যদিও জায়গা আছে কিন্তু ইমেজটা আবার রিপিট হয় নাই, কারণ কি আমরা তো এখানে অফ করে দিছি। তো এখন যদি আমরা চাই ওই ইমেজটা যাতে পুরোটা কি করে নেয়, র্যাপ করে নেয়, তখন আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড সাইজ ডিফাইন করে নেব, যে বিজি সাইজ। যদি আমরা কাভার দেই, তাহলে কি হবে, যদি রিলোড দিই, দেখেন একই ইমেজে কিন্তু পুরোটা র্যাপ করে নিছে। সবাই কি ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, আমরা যদি এখন কি দেই, 100% দিই, দেখেন আমরা ভিজুয়ালি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড কাভার আর 100%-এর কি ভ্যালু কিন্তু সেম, কিন্তু যদি আমরা আবার 100% দিই, তখন কি হবে, প্রথম 100% হচ্ছে উপর নিচে, পরেরটা হচ্ছে ডানে বামে, মানে ও ইমেজের পুরো 100% যাতে ওই এলিমেন্টটা কি করে নেয়, র্যাপ করে নেয়। এখন যদি আমরা সেভ করে রিলোড দিই, দেখেন ওইটা আমরা যখন কাভার দিছিলাম তখন
ডানে বামে পাওয়ার পরের নিচে একটু জায়গা কি হয়ে গেছিল, কারণ ইমেজের হাইটটা একটু বেশি ছিল। এখন যেহেতু 100% দিছি, তাইলে নিচে কোনো জায়গা নেই, পুরো 100% আসছে, উপর নিচে পুরো 100% আসছে, ডানে বামে পুরো ইমেজে 100% আসছে। যার কারণে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। ইমেজের সাইজে আমাদের এলিমেন্টের সাইজে মিল না থাকার কারণে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি অন্যরকম হয়ে গেছে। তো আমরা সবসময় কাভারটা দেওয়ার ট্রাই করবো, অথবা শুধু 100% দিব কাভার। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নিয়ে আসতে হয়, রিপিট কিভাবে অফ করতে হয়, ব্যাকগ্রাউন্ড সাইজটাও দেখে নিলাম। এখন যদি আমরা একটু রিলোড দেই, এখন দেখতে পাচ্ছি ইমেজটা তার সাইজ অনুযায়ী ঠিকঠাক আছে। তারপরে অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে দেখি, আমরা যখন স্ক্রল করি তখন ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা থাকে ওইটা কি থাকে, মানে স্টিকি হয়ে থাকে, ফিক্সড হয়ে থাকে। শুধু কন্টেন্টগুলো স্ক্রল হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা তার জায়গায় থাকে, স্ক্রল হয় না। বুঝতে পারছেন? দ্যাট মিনস ফিক্স হয়ে থাকে। তো ওইটা কিভাবে করতে হয়? আমরা কিছু আরো কন্টেন্ট বাড়াই। আমরা ধরেন আমরা এখানে আরো কি দিলাম, কন্ট্রোল শিফট ডি। ওকে, আরো কিছু কন্টেন্ট আমরা কি করলাম, এক্সেস করলাম। এখন দেখেন অনেকগুলো কন্টেন্ট, আরো কিছু বাড়াই আমরা, এটা আমাদের বেশি স্ক্রল আসে। হ্যাঁ, এখন দেখেন অনেকগুলো স্ক্রল বার আসে। দেখেন এখন যখনই আমরা স্ক্রল করতেছি, স্ক্রল করার সাথে সাথে দেখেন আমাদের কন্টেন্টটা যেভাবে স্ক্রল হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটাও সেম ভাবে স্ক্রল হচ্ছে, তাই না? তো এখন যদি আমরা কি চাই, যাতে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যাতে কি হয়ে থাকে, ফিক্সড হয়ে থাকে, স্টিকি হয়ে থাকে, আর শুধু কন্টেন্ট গুলো যাতে কি হয়, কত কতটুকু দেখছিলেন বলেন, দেখছেন কতটুকু? ওই যে স্যার কন্টেন্টের প্যারাগ্রাফ কিছু বাড়িয়েছিলেন স্যার, কন্ট্রোল ঠিক দিয়ে। আচ্ছা ও আচ্ছা, দেখেন আমরা কন্ট্রোল শিফট দিয়ে কন্টেন্টটা একটু বাড়াইছি, তাই না? বাড়ানোর কারণ হচ্ছে আমরা যখন স্ক্রল করতেছি যাতে স্ক্রল বারটা একটু বেশি আসে আর কি। তো আমরা যখন স্ক্রল করতেছি তখন কন্টেন্টের পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু স্ক্রল হচ্ছে, তাই না? কিন্তু আমরা অনেক ওয়েবসাইটে যেটা দেখি যে আমরা স্ক্রল করি ঠিকই, কিন্তু ব্যাকগ্রাউন্ড শুধু কন্টেন্টগুলো কি হয়, স্ক্রল হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তার জায়গায় ফিক্সড হয়ে থাকে। বুঝতে পারছেন? কন্টেন্টগুলো ঠিকই স্ক্রল হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তার জায়গায় ফিক্সড হয়ে থাকে। এখন হয়তোবা আমার জানা মতো কোনো এক্সাম্পল এই মুহূর্তে খুঁজলে পাবো। আচ্ছা, আমরা খোঁজার দরকার নেই, আমরা ওইখানেই দেখি। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন বলেন। স্যার মনে করেন স্যার, এই যে আমি একটা পিকচার নিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে স্যার মানে আমি যতটুকু নিতে চাচ্ছি আর কি, ততটুকু আসছে না, মানে বড় হয়ে একটু জায়গা মানে আসতেছে, কিন্তু বাকিটা বাইরে চলে গেছে। আমি যদি আমি হয়তো বুঝতে পারি না স্যার, আচ্ছা শেয়ার করলে মনে হয় আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার করেন, আমি বুঝছি বিষয়টা, এরপরে স্ক্রিন শেয়ার করেন যাতে সবাই ক্লিয়ার হয় বিষয়টা। স্ক্রিন শেয়ার করেন। স্যার দেখা যাচ্ছে স্যার? স্যার হ্যাঁ, আসছে। স্যার এই যে দেখুন স্যার, মনে করেন এই যে আমি যেটা নিচ্ছি স্যার, যে মেন যে ছবিটা স্যার, ছবিটা হচ্ছে এই যে স্যার আমি মানে এই ছবিটা আমি মানে এরকম মানে ওই যে মিনিংটা নিতে পারছি না। ছবিটা অনেক বড় যেহেতু, হুম। মানে ছবিটা অনেক বড় হয়ে এর মধ্যে চলে আসে, এই যে আচ্ছা, ওই 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 দিন পুরাটা একসাথে দেখা যায় না। হ্যাঁ, ওই দিন ওই জিনিসটা বুঝেন। যদি আমরা কি দিই, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার দিই, তাইলে ইমেজের সাইজ, ইমেজ আর আমাদের কন্টেন্টের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেয়। বুঝতে পারছেন? তো এখন যদি আমরা পুরোটা দেখাতে চাই তখন আমরা 100% দিব, ব্যাকগ্রাউন্ড সাইজ 100%। স্যার আমি মানে প্রোগ্রামটা দেখি স্যার। হ্যাঁ, যান, হ্যাঁ যান। আমি যদিও স্ক্রিনটা একদম ছোট দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড সাইজ কি দেয়া আছে ওইখানে? ব্যাকগ্রাউন্ড সাইজ ওভার স্যার। আপনি 100% দেন, 100%। তখন দেখবেন ডানে বামে কি হবে, 100% হবে, পুরো ইমেজটা আসবে, কিন্তু উপর নিচে আমরা 100% দেখতে পাবো না। একবার দেন 100%। একই তো স্যার। না না, একই একই
কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না যে ডানে বামে কি কোনো জায়গা কাটছে? ডানে বামে ইমেজের 100% আসে নাই এখনো? ডানে বামে একটু ইমেজটা দেখি একটু, একটু আউটপুটে যান দেখি ব্রাউজারে। হ্যাঁ, ডানে বামে 100% আছে। হ্যাঁ হ্যাঁ এখন যদি উপর নিচে চান 100%, তাই উপর নিচে আবার 100% দিবেন। হ্যাঁ, স্পেস দিয়ে 100% হবে। স্পেস দেন। এখন আউটপুটে যান, একটু রিলোড দেন। এখন দেখেন পুরোটা আসছে। ওকে, আপনি যেটা দেখাইতে চাইছেন স্যার, ওইটা স্যার ওই ব্রাউজারের নিউ ট্যাব ওপেন করলেই স্যার ওই যে গুগলের যে হোম পেজটা আসে স্যার, ওইটাতেও দেখানো যাবে। ঠিক আছে স্যার, কাজটা কেমন হয়েছে স্যার? ঠিক আছে, সুন্দর হয়েছে তো, ভালোই হয়েছে। গ্রেট, ওকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট। আমি যেটা দেখাতে যাচ্ছিলাম ওইটা নিউ ট্যাবে আছে। হ্যাঁ, আমার স্ক্রিনটা কি আসছে? ওইখানে দেখেন আমরা যখন স্ক্রল করতেছি, দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু ফিক্সড, কিন্তু আমাদের কন্টেন্ট যেগুলো আছে ওগুলো কিন্তু স্ক্রল হচ্ছে ঠিকই। বুঝতে পারছেন? ওই জিনিসটা আমি দেখাতে যাচ্ছিলাম। তো সেম ভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা চাই ফিক্সড হয়ে থাকবে, কিন্তু কন্টেন্টগুলো কি হবে যাতে স্ক্রল হয়। তখন আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি হবে, ফিক্সড। এখন যদি আমরা কি দেই, রিলোড দেই, দেখেন আমরা এখন যদি আমরা স্ক্রল করি, দেখেন শুধু কন্টেন্টগুলো কি হচ্ছে, স্ক্রল হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তার ঠিক জায়গায় আছে, ফিক্সড হয়ে আছে। তো বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড নিয়ে ওগুলাই ছিল ইম্পর্টেন্ট। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, তারপর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো ব্যাকগ্রাউন্ডের আর কি কি আছে যদি একটু গুগল করি আমরা, যে সিএসএস ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ, তারপর ব্যাকগ্রাউন্ড রিপিট, তারপর অরিজিন, ক্লিপ, অ্যাটাচমেন্ট। বুঝতে পারছেন? প্রত্যেকটাতে ক্লিক করে করে প্র্যাকটিস করেন, সবগুলো তো দেখানো পসিবল না। যদি না বুঝেন কোনোটা, তখন আমাকে কোয়েশ্চেন করবেন নেক্সট ক্লাসে। এই তো, যদি পজিশনে ক্লিক করেন তাহলে সবগুলোই দেখতে পারবেন। তো এই ছিল ব্যাকগ্রাউন্ডের ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি ব্যাকগ্রাউন্ড নিয়ে। তারপরে আমরা নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট, ধরেন পজিশন, শুধু পজিশন প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে একটা টপিক আছে খুবই ইম্পর্টেন্ট, ধরেন পজিশন। পজিশনটা খুবই ইম্পর্টেন্ট। পজিশনটা যারা বুঝবে তারা নেক্সট প্রজেক্টে কাজ করতে অনেক সহজ হবে। ঠিক আছে, নেক্সট ক্লাস কেউ মিস দিবেন না। এগুলো একটু রিমুভ করে নিই, না থাক, সমস্যা নেই, যেভাবে আছে এভাবে রেখে দিলাম। আজকে এতটুকুই থাক। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন।